হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষে নির্দেশ ট্রাইব্যুনালের। কারাগারে 13 আসামি 17 ডিসেম্বর অগ্রগতি জানানোর আদেশ। আওয়ামী লীগ নেতাদের বিচারে নিরাপত্তার ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগ। ভারত বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টায় হাসিনা। আল জাজিরাকে ডক্টর ইউনূস। একসঙ্গে চলছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি। প্রধান উপদেষ্টার ভাষণে হতাশ বিএনপি। দেশ অনিশ্চয়তার দিকে ঠেলে না দেওয়ার আহ্বান। শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি না করার তাগিদ। সংবিধান সংস্কার পদ্ধতি নিয়ে আইনজীবীদের মধ্যে মতপার্থক্য। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় প্রস্তাবনা রেখে যাওয়ার পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাদের চলমান বিচার কার্যক্রম নিয়েও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উদযাপনে সার্বিক নিরাপত্তা বিষয়ক সভা শেষে এসব কথা বলেন তিনি। কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে উপদেষ্টা বলেন, 16 ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারে যাতায়াত, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে আসা পাকিস্তানের পণ্যবাহী জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালিয়েছে। এখন দেশের গণমাধ্যমের দায়িত্ব সত্য তুলে ধরা। ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে একটা কোঅর্ডিনেশন, এটার ব্যাপারেও আলোচনা হয়েছে। জাতীয় পতাকাটা উত্তোলন করব, এই পতাকার যে রং অনেক সময় দেখেন এক এক জায়গায় এক এক রঙের করে ফেলে, এইটা যেন না হয়, একই রঙের যেন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 13 জনকে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে না পারায় উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই-আগস্ট গণহত্যার মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, পলক, মেনন, ইনুসহ 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি এবং সাবেক 1 আমলাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোমবার সকালে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানিতে তদন্তে নিপীড়নের পটভূমি পাওয়া গেছে জানিয়ে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, জুলাই-আগস্ট গণহত্যা তদন্ত শেষ হতে আরও সময় লাগবে। প্রসিকিউশন 2 মাস সময় চাইলে 1 মাস সময় দিয়ে 17 ডিসেম্বর অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ দেন ট্রাইব্যুনাল। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। এই সময় শেখ হাসিনাকে কেন গ্রেপ্তার করা গেল না, এ নিয়ে উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। তিনি ভারতে পালিয়ে গেছেন জানিয়ে বন্দি বিনিময় চুক্তির আওতায় সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে আদালতকে অভিহিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। এই সময় শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 2000-এর মতো 1500-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, 25,000-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দাফন করতে দেওয়া হয়নি, গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে। হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গানশট ইনজুরিতে মারা গেছে। শেখ হাসিনাকে সব অপরাধের কেন্দ্রবিন্দু উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ফেসিসদের যে শেষ রক্ষা হয় না, কাঠগড়ায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাই তার প্রমাণ। তারা বিভিন্নভাবে গণহত্যায় সম্পৃক্ত ছিলেন। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। শুনানিতে অভিযোগের কপি না পাওয়ার কথা জানায় আসামিপক্ষের আইনজীবীরা। শিগগিরই দেওয়া হবে বলে জানান ট্রাইব্যুনাল।
মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ম অনুযায়ী ফেরত চাওয়া হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া একসঙ্গে চলছে। লুৎফর কবিরের রিপোর্ট। এবারের জলবায়ু সম্মেলন COP29-এ অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয় মোকাবিলায় করণীয় নিয়ে বিশ্বকে এখনই সজাগ হওয়ার আহ্বান জানান। সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশে আগাম নির্বাচন, সংস্কার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলাপ হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে। Complained about her doing that because this kind of destabilizes Bangladesh because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. Legal process going on, and he's found guilty, and definitely she'll be asked for repatriation. বাংলাদেশের নির্বাচন ও সংস্কার নিয়ে প্রশ্ন রাখেন আল জাজিরার সাংবাদিক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে চলছে, তবে জনগণ যখন চাবে তখনই নির্বাচন হবে। It's all question of what people want. The political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. You have a chance, you didn't take it. ডক্টর ইউনূস বলেন, গত 16 বছর দুর্নীতিতে নিমজ্জিত ছিল বাংলাদেশ, যা মেরামতে সময় লাগবে বলে মনে করেন তিনি। Kind of deep in corruption. নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে আছে কিনা এমন প্রশ্ন নাকচ করে দেন প্রধান উপদেষ্টা। No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that. বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে কিনা বিষয়টিকে মিথ্যা প্রচারণা উল্লেখ করে বলেন, বর্তমানে সংখ্যালঘুরা নিরাপদে আছে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। It has totally baseless propaganda. It's unfortunate. Most of these propaganda originates from Indian side, for whatever reason it may be, to keep this tension alive probably. But in reality it doesn't exist. ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো ফাটা পড়বে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা। I had no problem with him. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে হতাশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ অনিশ্চয়তার দিকে যায় এমন কোনো কাজ না করার আহ্বানও জানান তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় স্বৈরাচার পতনে ছাত্ররাই স্ট্রাইকারের ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, গুলির সামনে বুক পেতে দিয়ে তরুণরাই গোল দিয়েছে। তাদের রাষ্ট্র সংস্কারে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা স্বৈরাচারের দোসররা বাস্তবায়ন করতে দেবে না বলেও সতর্ক করেন তিনি। এজন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান তিনি। এখন তো ছাত্রদের তরুণ যুবক ওরা চাইবেই সবকিছু পাল্টে দিতে। কতটুকু আমরা পারবো, কতটুকু পারবো না, সেসবগুলো আমরা করছি। এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরাই আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। কিভাবে কাজ করবেন আপনি তাদেরকে নিয়ে সংস্কার করেন, এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে। সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যারা ওই স্বৈরাচারের দোষক, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সঙ্গে তরুণেরা, যুবকেরা, ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ দিতে আমাদেরকে। যে বাংলাদেশ শব্দ আমরা দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন, মওলানা ভাসানী দেখিয়েছেন, তারেক সাহেব আমাদেরকে সে দেখাচ্ছেন, সেইভাবে আমরা এগিয়ে যেতে পারব। সংবিধান সংস্কার নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ বলছেন সংবিধান সংস্কার সম্ভব, আবার কারো মত সংসদের অনুমোদন ছাড়া সংবিধানের কোনো ভিত্তি নেই, তাই সংবিধান কার্যকরে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। তবে সবারই দাবি, কোনো দল বা সরকারের প্রয়োজনে নয়, সংস্কার হতে হবে জনগণের জন্য। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 সালে তা কার্যকর হয়।
এরপর বিভিন্ন প্রয়োজনে 17 বার সংবিধান কাটাছেঁড়া করে শাসক গোষ্ঠী, যেখানে জনগণ নয় নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে তারা। তবে 5 আগস্ট রাজনীতির পট পরিবর্তন হলে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে ঢেলে সাজানোর যেসব পরিকল্পনা ঘোষণা করেছে তার অন্যতম হলো সংবিধান পরিবর্তন কিংবা পুনর্লিখন। পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কমিশন করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবই তো হচ্ছে এই যে হাজার হাজার মানুষের আত্মদানের ফসল, তো একটি ফ্যাসিবাদী ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ের। তবে পরিবর্তনের পদ্ধতি এবং মাত্রা নিয়ে তৈরি হয়েছে মতভেদ। কেউ বলছেন সংবিধান সংশোধন বা সংস্কার করতে হবে, আবার কারো চাওয়া পুনর্লিখনের মাধ্যমে সম্পূর্ণ নতুন সংবিধান। এ নিয়ে মতপার্থক্য রয়েছে আইনজীবীদের মাঝেও। এক পক্ষ বলছে সংবিধান সংস্কার সম্ভব অধ্যাদেশের মাধ্যমে, যেভাবে 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয় কোথাও কোথাও লেখা ছিল না। সব রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে এটা করা হয়েছে, পরবর্তী সংসদ অ্যাপ্রুভাল দিয়েছে। এখন আমাদের প্রেসিডেন্ট আছে, অধ্যাদেশের মাধ্যমে হবে। 71-এ কারা অ্যাপ্রুভাল দিয়েছে আমাদের সংবিধান? যারা পাকিস্তান পার্লামেন্টের জন্য এমপি নির্বাচিত হয়ে গেছে। সেটা তো আরও কঠিন ছিল, পাবলিক ইন্টারেস্ট প্যারামাউন্ট কনসিডারেশন। তবে বর্তমান সংবিধান অনুযায়ী সংশোধনের ক্ষমতা একমাত্র সংসদের, তাই নতুন সংসদ গঠন না হওয়া পর্যন্ত সংবিধান সংশোধনী কার্যকর হবে না বলে জানান সিনিয়র আইনজীবীরা। কোনো দলীয় দৃষ্টিকোণের বাইরে গেলে জাতির বৃহত্তর স্বার্থে যদি কিছু করা যায়, তাইলে এখনই সময় এবং এখনই করা যেত বা করা যাবে, এরপরে কিন্তু হবে না। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় প্রস্তাবনা রেখে যাওয়ার আহ্বান জানান তারা। পুনর্লিখন করলাম, সেই পুনর্লিখিত সংবিধানের ম্যান্ডেটটা কে দিবে? সুতরাং এই সমস্ত প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন প্রতিটি পদে পদে থাকবে। এর একটাই মাত্র সমাধান হচ্ছে, এই সরকারের পক্ষ থেকে আমি প্রত্যাশা করব তারা কিছু প্রস্তাবনা দিবেন, যেটা পরবর্তীতে রাজনৈতিক সরকার ঐক্যমতের ভিত্তিতে সেটি কার্যকর করবেন। কোনো দল বা বিশেষ গোষ্ঠী নয়, জনগণের স্বার্থেই সংবিধান সংস্কার করা হবে, এমনটাই আশা সবার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজধানীর ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই আদেশ দেন। আসামিরা অন্য হত্যা মামলায় রিমান্ডে থাকায় শামীম হত্যা মামলায় রিমান্ডের শুনানি পরবর্তীতে হবে বলে জানান বিচারক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ধানমন্ডি 27-এ গুলিতে ভিকটিম শামীমের মৃত্যু হয়। তবে রিমান্ড শুনানির দিন এখনো পর্যন্ত ধার্য করা হয়নি। জি, 27 নম্বরে বৈষম্য ছাত্র আন্দোলনে গুলি করে শামীম নামে একজনকে 13 বছর বয়সী ছাত্রকে হত্যা করে। এই মামলায় সাদেক খান ও নজরুল ইসলাম মজুমদার তাদেরকে বিজ্ঞ আদালতে রিমান্ডের জন্য আনেন। বিজ্ঞ আদালত বলছেন যে আরেকটা মামলা যেহেতু রিমান্ডে আছেন, সেহেতু আজকে রিমান্ড শুনানি হবে না, অন্যদিন রিমান্ড শুনানি হবে। দেখছেন সংবাদ দুপুর। প্রায় 4 ঘন্টা পর নিয়ন্ত্রণ এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্রেশ টিস্যু তৈরির কারখানার আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বিপুল পরিমাণ কাঁচামাল ও পেপার পুড়ে গেছে। এদিকে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস। বিল্লাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সোমবার ভোর 5:10 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান ফ্রেশ প্লান্ট পেপার অ্যান্ড পাল্প তৈরির কারখানায় আগুন লাগে। তবে কারখানাটিতে বিপুল পরিমাণে কাঁচামাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু ও স্যানিটারি ন্যাপকিন থাকায় আগুনের শিখা দ্রুত ওপরে উঠে যায়। সে সময় কারখানায় থাকা শ্রমিক কর্মচারীরা নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। মুহূর্তেই আগুন গ্রাস করে নিচতলা থেকে 4র্থ তলার গোডাউন পর্যন্ত। এ সময় মেঘনা ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে আগুন বাড়তে থাকলে যোগ দেয় ঢাকা নারায়ণগঞ্জের 6টি স্টেশনের আরও 12টি ইউনিট। পরে সকাল 9:20 নিয়ন্ত্রণে আসে আগুন। ভোরে কারখানার কাজ চলমান থাকা অবস্থায় নিচতলায় আগুন লাগে। তা মুহূর্তের মধ্যেই পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে বলে জানান কারখানার শ্রমিকরা। আগুন লাগছে আপনার পেপারের লগে টিস্যু লাগার পরে ওখান থেকে
ওনারা লিবানির চেষ্টা করছে, আমাদের ওয়ার্কাররা লিবাইতে পারে নাই। আশা দেখি নিচতলায় আগুন জ্বলতেছে, নিচতলা থেকে আস্তে 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 পুরো চারতলায় আগুন জ্বলতেছে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির এক পাশ ধসে পড়ায় আগুন নেভাতে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক। বিল্ডিং যে এক পাশে কলাপস করেছে, তো সেই কলাপসের কারণে আগুন নিভাতে আমাদের ঝুঁকি নিয়েই নির্বাপন করতে হয়েছে এবং এখনও আমরা মোটামুটি ঝুঁকি নিয়েই কাজ করতেছি ভিতরে। এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে, সেই কমিটি অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারবে। তবে আগুন লাগার এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়ক মহাসড়ক পেরিয়ে নারায়ণগঞ্জের পাড়া মহল্লায় ছড়িয়ে পড়ছে মাদক। প্রকাশ্যে চলে বেচেকেনা। স্থানীয়রা বলছেন শুধু শহরতলিতেই প্রতিদিন কোটি টাকার মাদক বিক্রি হয়। ভাগপান সরব থাকা বহু দলের নেতারাও, এমনকি রাজধানী ঢাকা সহ আশেপাশের মাদক চোরাচালান হয় এই পথেই। তবে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিলাল হোসেনের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। হাটবাজারের মতোই এভাবেই প্রকাশ্যে দিনরাত মাদক বিক্রি চলছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারি এলাকায়। চানমারির মতো নগরীর ২ নম্বর রেলগেট, নতুন জিমখানা, চাষারা রেল স্টেশন থেকে ইসদাইর পর্যন্ত ১ কিলোমিটার এলাকা জুড়ে হয় মাদক বেচাকেনা। মূলত স্থানীয় নেতা ও পুলিশের সোর্সদের সঙ্গে সখ্যতা গড়ে টাকার বিনিময়ে চলে মাদকের ব্যবসা। ফলে মাদক কারবারিরা নিজেদের ক্ষমতাধর মনে করে। আবার মাদক বিক্রির ভাগবাটোয়ারা নিয়ে চলে বাকবিতণ্ড, মারামারি। স্থানীয়রা বলছেন প্রশাসন কঠোর না হলে মাদক নির্মূল করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শিথিলতার কারণে ইদানিং মাদকের ব্যবসা বেড়ে গেছে, মাদক গ্রহণকারী বেড়ে গেছে এবং ছিনতাই, চাঁদাবাজি এর কারণে বেড়ে গেছে। থানার মধ্যে এগুলির পরিষ্কার তালিকা রয়েছে এবং পুলিশ এবং যৌথ বাহিনী এখানে যদি পরিষ্কারভাবে তারা উদ্যোগ নেয় তাহলে মাদকের এই যে বিস্তার অনেকখানি কমিয়ে আনা সম্ভব। ছোটখাটো মাদক ব্যবসায়ীতে আমরা ধরে ধরে নিয়ে গেলাম, আবার ছেড়ে দিলাম, আবার তার জামিন বেরিয়ে এসে আবারও সেই ব্যবসায় তারা জড়িত হয়। আসলে মাদকের মূল জায়গা যেটা, মূল উৎসটা বন্ধ করা উচিত। মাদক বিক্রি করে কে যদি নাম বলি তাহলে বোঝেন যে কোনো মানুষের কল্লা থাকবো একদিকে আর দেহ থাকবো বোঝেন আরেক দিকে। শুধু শহরতলিতেই নয়, রূপগঞ্জের চনপাড়া, দড়িকান্দি, বন্দরের ময়মনসিংহপট্টি, বাবুপাড়া ও সোনারগাঁয়ের সাদিপুর, বানিচিনি, গুহাট্টা ও ২৫০০-এর বালিয়াপাড়া ও বিষ্ণন্দী এলাকাতে প্রকাশ্যে চলে এমন মাদকের হাট। পুলিশ সুপার বলছে মাদক কারবারিদের তৎপরতা বাড়লেও এখন মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এখন আমাদের পুলিশ পরিপূর্ণভাবে সক্ষমতার সাথে মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে আমরা 2টো বড় চালানের মাদকও উদ্ধার করেছি। পাশাপাশি আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান আরো অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের ঠাঁই এই নারায়ণগঞ্জের মাটিতে হবে না। এদিকে মাদক নির্মূলে প্রশাসনের ব্যর্থতা কোথায় তার খোঁজ করা হচ্ছে বলে জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। আমরা ছোট হোক বড় হোক মাদক ব্যবসায়ীদের তাকে আমরা ছাড় দেবো না, বড়ও ধরবো ছোটও ধরবো, কাউকে আমরা ছাড় দেবো না। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, যাকে পাওয়া যাবে যেখানে পাওয়া যাবে আমরা অ্যারেস্ট করবো। যৌথ বাহিনী অভিযান করলে মাদক নির্মূল করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক। 3 মাসে ডিপোজিট পাওয়া গেছে প্রায় 5,000 কোটি টাকা। প্রবাসী আয় এসেছে প্রায় 10,000 কোটি। আমানত এবং ঋণের মধ্যে ফারাক প্রায় 20,000 কোটি টাকার অর্ধেক পাওয়া যাবে শেয়ার বিক্রি করে। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে 4টি অডিট প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান তিনি। অডিট রিপোর্ট পেলেই বাকি 10,000-এর জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির অনুমোদন নিয়ে নতুন শেয়ার বিক্রি করা হবে। এরই মধ্যে কারেন্ট অ্যাকাউন্টে 300 কোটি টাকা উন্নতি করেছে ইসলামী ব্যাংক। এদিকে এস আলম বা বেক্সিমকো কোনো প্রতিষ্ঠানই বন্ধ হবে না জানিয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সম্পদ, ব্যক্তি আর প্রতিষ্ঠান এক নয়। সেটি এখন হচ্ছে ক্ষয়ক্ষতি নিরূপণকে আবার হাতগটি বসিয়েও থাকেন, অনেক কাজ করেছি, সেগুলি আমরা বলবো। আমরা জানুয়ারি থেকে 25 এবং 26 সাল হলো ঘুরে দাঁড়ানোর বছর। আপনারা জেনে খুশি হবেন যে এই 3 মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে
4,972 কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সে সাথে ব্যাংকের সম্পর্ক আছে। কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও বর্তমান সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার সকালে রাজধানী ধানমন্ডিতে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের উপর টিআইবির পর্যবেক্ষণ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, নতুন বাংলাদেশ তৈরিতে প্রথম কাজ হলো রাষ্ট্র সংস্কার। জনগণের প্রত্যাশা চিন্তা করেই সংস্কার করতে হবে। শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য আন্দোলন হয় নাই। সংস্কার না হয়ে নির্বাচন হলে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যাবে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। সাধারণত আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব পুলিশ কর্তৃপক্ষের উপর থাকে, সেই পুলিশ বাহিনী যে প্রেক্ষিতে তাদের নৈতিক অবস্থান দুর্বল হয়েছে বা তাদের যে জনবলের ঘাটতি সহ বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে আছে,